আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় অ্যাঞ্জিওস্পার্মস বা আবৃতবীজী উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। এই সমস্ত আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে এবং গর্ভাশয় থাকার কারণে ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে। গর্ভাশয়ে নিষেকের পরে ফলে পরিণত হয় এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। এ কারণেই আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে। তো আবৃতবীজী উদ্ভিদকে আবার দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে, আর যে সমস্ত উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। তো ক্লাসে যাওয়ার আগে আমরা কিছু ফুলের ছবি দেখি। এই ফুলটির নাম লিলিয়াম বা এশিয়াটিক লিলি। এটি শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাগানে লাগানো হয়। এটি দোলন চাপা, বর্ষাকালের ফুল, সুন্দর ঘ্রাণযুক্ত। এটিও বাগানে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে লাগানো হয়। এই ফুলটি এটি জাফরান বা স্যাফরন। জাফরান অত্যন্ত দামি মশলা এবং বেশ দুর্লভ। পৃথিবীর অল্প কয়েকটি দেশে জাফরানের চাষ হয়। এই জাফরান ফুলের তিনটি স্ত্রী কেশর, এই স্ত্রী কেশরটি জাফরান হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি ফুল থেকে তিনটি জাফরান পাওয়া যায়, স্ত্রী কেশর পাওয়া যায়। এবং এই জাফরান অত্যন্ত সুঘ্রাণযুক্ত এবং সুন্দর বর্ণের কারণে রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়, অত্যন্ত দামি মশলা। এটি কলাবতী, এটিও শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে লাগানো হয়। এটি কলা গাছের পুষ্পবিন্যাস, এগুলো ফুল, তো এগুলো কলা। এটি অর্কিডেসি পরিবারের সদস্য। অর্কিড, বিভিন্ন ধরনের অর্কিড, এবং এরা পরাশ্রয়ী উদ্ভিদ, মৃত মাটিতেও জন্মায় কিছু। তো এই অর্কিড এরাও শোভাবর্ধনকারী উদ্ভিদ। এটি হচ্ছে হলুদ ফুলের উদ্ভিদ। আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করি মশলা হিসাবে, সেই হলুদ গাছের ফুল এটি। তো এখানে আমরা মোট 7টি উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি। এই 7টি উদ্ভিদের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি হলো এরা সবাই একবীজপত্রী উদ্ভিদ পরিবারের সদস্য, অর্থাৎ এরা সবাই একবীজপত্রী উদ্ভিদ। তাহলে আজকের ক্লাসে আমরা একবীজপত্রী উদ্ভিদ নিয়ে আলোচনা করব। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি: এর পাতার শিরাবিন্যাস সমান্তরাল, পুষ্পপত্রের সংখ্যা প্রাইমেরাস। এর অর্থ, এ সমস্ত উদ্ভিদের ফুলের পাপড়ি, বৃতি ইত্যাদি অংশগুলি 3 বা 3-এর গুণিতক হিসাবে থাকবে, অর্থাৎ 3টি থাকতে পারে, 6টি থাকতে পারে, 9টি থাকতে পারে, 12টি থাকতে পারে। একে বলা হয় প্রাইমেরাস। এর বীজে বীজপত্র একটি, মূল অস্থানিক। অস্থানিক মূল মানে যখন উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম হয় তখন একটি ভ্রূণ মূল বের হয়। তো এই ভ্রূণ মূলটি নষ্ট হয়ে আবার নতুন করে সেখানে মূলের সৃষ্টি হয়, তাকে বলা হয় অস্থানিক মূল। এবং একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অস্থানিক মূল গুচ্ছমূল হিসাবে উৎপন্ন হয়। গুচ্ছমূল হলো কাণ্ডের নিম্নাংশ হতে সৃষ্টি হয় এবং একগুচ্ছ সরু মূল। এদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বহু এবং বিক্ষিপ্তভাবে সাজানো। ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম এবং ফ্লোয়েম, যারা খাদ্য এবং পানি পরিবহন করে উদ্ভিদে। তো একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় ভাস্কুলার বান্ডেলগুলো নির্দিষ্ট কোনো বিন্যাস রীতি নেই, বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। ছবিতে দেখি, এই যে এটি একবীজপত্রী উদ্ভিদের পাতা এবং এর শিরাবিন্যাস সমান্তরাল।
আমাদের অতি পরিচিত ধান, গম, ভুট্টা, বাঁশ এই সমস্ত এগুলো সবই একবীজপত্রী উদ্ভিদ এবং এদের পাতার শিরাবিন্যাস তোমরা যদি দেখো এরকম সমান্তরাল শিরাবিন্যাস। যে পুষ্পপত্রের সংখ্যা ট্রাইমেরাস, এখানে দেখো পেটাল মানে পাপড়িগুলো এখানে এগুলো সবই 3 বা 3 গুলি, এখানে 3টি করে পাপড়ি আছে, এখানে 3টি করে বৃতি, আর এখানে একটি বীজপত্র আছে বীজে। এটি একটি কাণ্ডের প্রস্থচ্ছেদ, এখানে ভাস্কুলার বান্ডেলগুলো নির্দিষ্ট কোনো সজ্জারীতি ছাড়াই বিক্ষিপ্তভাবে সাজানো আছে। এরপরে ফ্লোরাল ফর্মুলা বা পুষ্প সংকেত। পুষ্প সংকেত মানে ফুলের বিভিন্ন স্তবক, প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি, এগুলো তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা। যেমন এই ছকটা যদি আমরা দেখি, এখানে BR মানে হলো ব্র্যাক্ট, ব্র্যাক্ট মানে মঞ্জুরিপত্র, ব্র্যাক্টের সংক্ষেপে লেখা হলো BR। BRL দিয়ে বোঝানো হলো উপমঞ্জুরিপত্র। মঞ্জুরিপত্র ছাড়াও আরো ক্ষুদ্র একটি উপাঙ্গ, তাকে বলা হয় উপমঞ্জুরিপত্র। এই চিহ্নটার অর্থ এটি পুংপুষ্প। এই চিহ্নটি স্ত্রী পুষ্পের জন্য ব্যবহৃত হয়। এই চিহ্নটি উভলিঙ্গ পুষ্পের জন্য ব্যবহৃত হয়। অ্যাক্টিনোমরফিক মানে বহু প্রতি সম। বহু প্রতিসম মানে যখন নাকি পুষ্পকে খাড়াভাবে কেন্দ্র বরাবর কাটলে একবারের অধিক সমান দুইটি অংশে বিভক্ত হয়, তখন তাকে বলা হয় বহু প্রতিসম। আর এক প্রতিসম মানে যে পুষ্পকে যদি খাড়াভাবে কেন্দ্র বরাবর কাটা হয় তাহলে মাত্র একবারই দুইটি সমান অংশে ভাগ করা যাবে। এটি বহু প্রতিসমর চিহ্ন এবং এটি এক প্রতিসমর চিহ্ন। ইপি মানে এপিক্যালিক্স বা উপবৃতি, ক্যালিক্স মানে বৃতি। এখানে বৃতি মুক্ত, কারণ কোনো ব্র্যাকেট নেই, আর এখানে কে এর পাশে ব্র্যাকেট আছে, তার মানে বৃতি যুক্ত। সি মানে করলা বা পাপড়ি, একে সি দিয়ে প্রকাশ করা হয়, এবং মুক্ত, সির পাশে ব্র্যাকেট আছে, তার মানে একটি যুক্ত পুষ্প বোঝানো হচ্ছে। পি মানে পেরিয়ান্থ, পেরিয়ান্থ অর্থ কোনো কোনো উদ্ভিদের দেখা যায় বৃতি এবং দলকে আকৃতি এবং বর্ণ দ্বারা পার্থক্য করা যায় না, অর্থাৎ বৃতি এবং দল একই আকৃতির এবং একই বর্ণের হয়ে থাকে, তখন তাকে বলা হয় পেরিয়ান্থ। এবং এই পেরিয়ান্থকে পি দিয়ে প্রকাশ করা হয়। এ মানে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর, এখানে পুংকেশর মুক্ত, আর ব্র্যাকেট আছে, এর অর্থ পুংকেশর যুক্ত। এরপরে এখানে সি এ এবং এই চিহ্ন, এটার অর্থ সি মানে আমরা জানি করলা বা পাপড়ি, আর এ মানে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর। তো এক্ষেত্রে বোঝানো হলো যে পুংকেশর দললগ্ন, পুংকেশর পাপড়ির সাথে লাগানো অবস্থায় থাকে। জি মানে গাইনোসিয়াম, স্ত্রীকেশর মুক্ত, এক্ষেত্রে ব্র্যাকেট আছে, তাহলে জি মানে এখানে স্ত্রীকেশর যুক্ত। এখানে জির নিচে একটি দাগ, এর অর্থ সুপেরিয়র ওভারি। সুপেরিয়র ওভারি মানে যখন এই যে একটি ফুলের ছবি, এখানে একটি পাপড়ি, পুংকেশর এবং স্ত্রীকেশর। স্ত্রীকেশর 3টি অংশ থাকে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। তো যখন গর্ভাশয়ের নিচে ফুলের বাকি অংশগুলি থাকে তখন তাকে বলা হয় সুপেরিয়র ওভারি বা অধগর্ভ গর্ভাশয়। এক্ষেত্রে দেখো এই যেটি গর্ভাশয়,
এবং এর নিচের থেকে ফুলের বাকি অংশগুলি উৎপন্ন হয়েছে। এটাকে বলা হয় সুপেরিয়র ওভারি বা অধগর্ভ গর্ভাশয়। আর এখানে আরেকটা ছবি আছে, এখানে এটি ফুলের পাপড়ি, বৃতি এবং এগুলো গর্ভমুণ্ড, এটি গর্ভাশয়। এক্ষেত্রে দেখো যে গর্ভাশয়ের উপরের অংশ হতে ফুলের বাকি অংশগুলি উৎপন্ন হয়েছে, অর্থাৎ গর্ভাশয়টি নিচে আর বাকি স্তবকগুলি উপরে। দেখুন তোমরা বাস্তবে দেখতে পারো যে লাউ, কুমড়া এই ধরনের ফুলগুলিতে দেখবে যে দুইটি ফুল উৎপন্ন হয়। কুমড়া গাছে দুইটি ফুল উৎপন্ন হয়, একটি পুরুষ ফুল এবং একটি স্ত্রী ফুল। তো স্ত্রী ফুলটিতে দেখা যায় যে এরকম নিচে একটি গর্ভাশয় থাকে। তো এই ধরনের ফুলকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। এই ধরনের গর্ভাশয়কে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়, আর এটিকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। আর এটা অর্থ হচ্ছে স্ত্রী কেশরের সাথে পুংকেশর যুক্ত। এখানে একটি উদাহরণের সাহায্যে পুষ্প সংকেত ব্যাখ্যা করা হলো। এটি সোলানেসি পরিবারের পুষ্প সংকেত। সোলানেসি পরিবারের সদস্যরা হলো বেগুন, গোলালু, টমেটো, কাঁচামরিচ, তামাক, এরা সবাই সোলানেসি ধুতরা, সবাই সোলানেসি পরিবারের অন্তর্গত। তো পুষ্প সংকেতটা দেখি। এখানে যেটা বোঝানো হলো, পুষ্প বহু প্রতিসম, উভলিঙ্গ, বৃতি 5টি এবং যুক্ত, পাপড়ি 5টি এবং যুক্ত, পুংকেশর 5টি এবং মুক্ত, এবং দললগ্ন পুংকেশর। গর্ভপত্র একটি। গর্ভপত্র মানে স্ত্রীস্তবকের সদস্যগুলোকে বলা হয় গর্ভপত্র বা কাকল। তো গর্ভপত্র একটি এবং গর্ভাশয় গর্ভপত্র 2টি এবং যুক্ত, আর গর্ভাশয় অধগর্ভ। তাহলে এটি দিয়ে, এই একটি সংকেত দিয়েই সোলানেসি পরিবারের পুষ্প সংকেত ব্যাখ্যা করা যায়। এরপরে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস মানে মুকুল অবস্থায় বৃত্তাংশগুলি বা পাপড়িগুলি পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকেই বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এবং এস্টিভেশন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এখানে 5 ধরনের এস্টিভেশন আছে। প্রথমেই ভালভেট। এক্ষেত্রে বৃত্তাংশগুলি বা পাপড়িগুলির একটির প্রান্ত আরেকটি প্রান্তের কাছাকাছি থাকে, কিন্তু কোনো প্রান্তই কোনো প্রান্তকে আবৃত করে না। একে বলা হয় ভালভেট বা প্রান্তস্পর্শী। এই ছবিটি দেখো, এখানে পাপড়িগুলো দুই প্রান্ত কাছাকাছি আছে, কাছাকাছি অবস্থান করছে, কিন্তু কোনো প্রান্তই কোনো প্রান্তকে আবৃত করছে না। একে বলা হয় ভালভেট বা প্রান্তস্পর্শী। এরপর টুইস্টেড বা পাকানো। এক্ষেত্রে বৃত্তাংশগুলির বা পাপড়িগুলির একটির এক প্রান্ত অপরটির প্রান্তকে ঢেকে রাখে, অর্থাৎ দেখো এখানে এই প্রান্তটি ভিতরে এবং এই প্রান্তটি বাইরে, এই প্রান্তটি ভিতরে, এই প্রান্তটি বাইরে, এভাবে সমস্ত জিনিসটি পাকানো অবস্থায় থাকে। এই ফুলের ক্ষেত্রেও দেখো, এটি ভিতরে বাইরে, ভিতরে বাইরে, এভাবে সমস্ত অংশটি একটি পাকানো গঠন সৃষ্টি করেছে। একে বলা হয় টুইস্টেড। এরপরে ইমব্রিকেট। এক্ষেত্রে একটি বৃত্তাংশের, এই পাপড়িটি দুইটি প্রান্তই আবৃত অবস্থায় থাকে, আরেকটি পাপড়ির দুইটি প্রান্তই বাইরে থাকে বা অনাবৃত থাকে, আর বাকি পাপড়িগুলি টুইস্টেড অবস্থায় থাকে। একে বলা হয় ইমব্রিকেট। যেমন এখানে এই পাপড়ির দুই প্রান্তই বাইরে, এই পাপড়ির দুই প্রান্তই ভিতরে, এবং বাকি পাপড়িগুলির এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভিতরে, এইভাবে আছে। এই গঠনকে বলা হয় ইমব্রিকেট। এরপরে কুইনকানশিয়াল। কুইনকানশিয়াল মানে এক্ষেত্রে দুইটি পাপড়ির দুই প্রান্তই আবৃত থাকে।
এই যে এই দুইটি পাপড়ির দুই প্রান্তই আবৃত, অর্থাৎ দুই প্রান্তই ভিতরে, আর দুইটি পাপড়ির দুই প্রান্তই বাইরে থাকে বা অনাবৃত থাকে। যে এই পাপড়িটির দুই প্রান্তই বাইরে, এই পাপড়িটির দুই প্রান্তই বাইরে, আর এই অবশিষ্ট পাপড়িটি এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভিতরে, একে বলা হয় কুইনকানশিয়াল। এই ছবিটি দেখো, এই পাপড়িটি এবং এই পাপড়িটি এদের দুই প্রান্তই বাইরে, আর এই পাপড়ি আর এই পাপড়ির দুই প্রান্তই ভিতরে, আর অবশিষ্ট পাপড়িটির এক প্রান্ত ভিতরে এক প্রান্ত বাইরে, একে বলা হয় কুইনকানশিয়াল। এরপরে ভ্যাক্সিলারি বা প্রজাপতি সম। এক্ষেত্রে সবচেয়ে বড় যে পাপড়িটি, এই পাপড়িটি তার দুই পাশের যে মাঝারি যে পাপড়ি আছে তাকে ঢেকে রাখে, আবার এই মাঝারি পাপড়িটি ছোট পাপড়ি দুইটিকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, একে বলা হয় ভ্যাক্সিলারি বা ধ্বজক। এবং প্রজাপতি সম ফুলে এই ধরনের বিন্যাস দেখা যায়, যেমন শিম, অপরাজিতা, মটরশুঁটি, এই ধরনের ফুলে এরকম এস্টিভেশন দেখা যায়। এরপরে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। গর্ভাশয়ের ভিতরে যেই টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা, আর গর্ভাশয়ের ভিতরে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতিকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এটি একটি গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ, এবং এই গর্ভাশয় থেকে এই যে টিস্যুগুলো বের হয়েছে যা ডিম্বক ধারণ করে, এই টিস্যুগুলোকেই বলা হয় প্লাসেন্টা বা অমরা। এবং গর্ভাশয়ের ভিতরে যে বিশেষ বিন্যাস পদ্ধতিতে এই টিস্যুগুলি সাজানো থাকে তাকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। যেমন এইখানে এটি মার্জিনাল বা প্রান্তীয় অমরা বিন্যাস। মার্জিনাল মানে এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের এক কিনারা বরাবর প্লাসেন্টা থাকে, যেমন মটরশুঁটি, শিম, এক কিনারাতে এখানে ডিম্বক, এখানে প্লাসেন্টা আছে, তো এক কিনারাতে যখন থাকবে প্লাসেন্টা তাকে বলা হয় মার্জিনাল বা এক প্রান্তীয়। এরপরে এক্সাইল বা অক্ষীয়। এক্সাইল বা অক্ষীয় মানে এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। এখানে দেখতে পাচ্ছি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়, এবং এটি এর অক্ষ, এইখান থেকে ডিম্বক উৎপন্ন হয়েছে, একে বলা হয় এক্সাইল বা অক্ষীয় অমরা বিন্যাস। এরপরে প্যারাইটাল। প্যারাইটালের ক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টাগুলি থাকে পরিধির দেয়ালে। এই যে এখানে প্লাসেন্টা উৎপন্ন হয়েছে পরিধির দিক দিয়ে। আমাদের অতি পরিচিত লাউ, শসা, এই ধরনের উদ্ভিদে এরকম অমরা বিন্যাস দেখা যায়। এরপরে মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল। এক্ষেত্রে গর্ভাশয়ের একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে, যেমন তুঁত গাছ বা নুনিয়া শাক, এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং একটি অক্ষ বরাবর এভাবে প্লাসেন্টা উৎপন্ন হয়েছে। এরপরে সুপারফিশিয়াল বা গাত্রীয়। এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে এবং প্লাসেন্টা প্রস্থ প্রাচীর থেকে উৎপন্ন হয়। এই যে এটি একাধিক প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট দেখা যাচ্ছে গর্ভাশয়, এবং এই প্রস্থ প্রাচীর থেকে অমরা উৎপন্ন হয়েছে। এরপর বেসাল বা মূলীয়। এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে, একে বলা হয় মূলীয় বা বেসাল প্লাসেন্টেশন, যেমন ত্রিধারা, সূর্যমুখী, ধান ইত্যাদি। এরপরে অ্যাপিকাল বা শীর্ষ। এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের শীর্ষে থাকে, যেমন ধনিয়া, লাল পাতা ইত্যাদি উদ্ভিদে এই ধরনের অমরা বিন্যাস দেখা যায়।
এরপরে পুষ্প প্রতীক, যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলির অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয়, তাকে পুষ্প প্রতীক বলে। এবং পুষ্প প্রতীকের জন্য কতগুলো বিশেষ ছবি ব্যবহার করা হয়। যেমন এই যে এটি মাতৃ অক্ষ, এই মাতৃ অক্ষের সাথে অবস্থানের ভিত্তিতে পুষ্প প্রতীক অঙ্কন করা হয়। এগুলো বৃতি, দল, এটি পুংকেশর, এটাও পুংকেশর, এগুলো গর্ভাশয় প্রস্থচ্ছেদ, এই সমস্ত জিনিসগুলি মিলেই পুষ্প প্রতীক অঙ্কন করা হয়। এই যে ছবিটি খেয়াল করো, এখানে এটি পুষ্প প্রতীকের ছবি, পুষ্প প্রতীক দেওয়া আছে একটি, এটি হলো মাতৃ অক্ষ। এই যে মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ মানে যে অক্ষ থেকে ফুলের সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃ অক্ষ। আর মাতৃ অক্ষের দিকের অংশ যেটি তাকে বলা হয়, এই যে এটি হলো ফুলের সামনের অংশ, আর এটি ফুলের পিছনের অংশ বা ফুলের সম্মুখ অংশ, এটি ফুলের পশ্চাৎ অংশ। তো মাতৃ অক্ষের সাথে ভিত্তি করে এই সমস্ত বিন্যাসটা দেখানো হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে বৃতি 5টি এবং যুক্ত অবস্থায় আছে। এরপরে দল 5টি এবং ভালভেট, পুংকেশর 5টি, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরা বিন্যাস, অক্ষীয়। তাহলে দেখা গেল যে একটি পুষ্প প্রতীক দিয়েই ফুলের সমস্ত তথ্যগুলো জানা যায়। এরপরে একটি একবীজপত্রী উদ্ভিদের পরিচিতি, পোয়েসি। পৃথিবীতে প্রায় 500 জেনাস এবং 8000 প্রজাতি নিয়ে এই পোয়েসি পরিবার গঠিত। পোয়েসি পরিবারকে আগে বলা হতো গ্রামিনী, এখন বলা হয় পোয়েসি, বা একে ঘাস পরিবার বা গ্রাস ফ্যামিলিও বলা হয়। প্রধানত উষ্ণমণ্ডলীয় অঞ্চল এবং উত্তর নাতিশীতোষ্ণ মৃদু শুষ্ক অঞ্চলে এদের অধিক পাওয়া যায়। বাংলাদেশে এই গোত্রের প্রায় 113টি জেনাস এবং 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। তো পোয়েসি গোত্রের নমুনা হিসাবে এখানে ধান গাছের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হচ্ছে। প্রথমেই পোয়েসির স্বরূপ বা হ্যাবিট। পোয়েসি একটি বহুবর্ষজীবী বা বর্ষজীবী বিরুৎ। এর কিছু কিছু আছে বৃক্ষের মতো, যেমন বাঁশ। বাঁশ একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ এবং বাঁশকে বলা হয় সবচাইতে বড় ঘাস। এর মূল হচ্ছে গুচ্ছমূল, আর কাণ্ড নলাকার। অধিকাংশ গণেই মধ্যপর্ব ফাঁপা, কিন্তু ভুট্টা, আখ এদের বা স্যাকারাম এবং জিয়া এদের কাণ্ড ফাঁপা থাকে না। এর পাতা সরল একান্তর, সাধারণত 2 সারিতে বিন্যস্ত, লিগিউল বিশিষ্ট, এবং তবে কোনো কোনো গণে লিগিউল থাকে না। তো প্রতিটি পাতা সাধারণত 3টি অংশে নিয়ে গঠিত। যেমন গোড়াতে থাকে শীত, এই শীত হচ্ছে কাণ্ডকে বেষ্টন করে থাকে, লম্বা পত্রফলক বা ব্লেড, এবং লিগিউল। লিগিউল হলো লিফ শীতের মাথা এবং পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি। এই যে ছবিতে এটি একটি পাতা, এবং এখানে এইটি হচ্ছে শীত যা কাণ্ডকে বেষ্টন করে আছে, এটি লিগিউল এবং এটি লিফ, অর্থাৎ শীত এবং লিফের সংযোগস্থলের উপবৃদ্ধিকে বলা হয় লিগিউল। এর পুষ্পবিন্যাস স্পাইকলেট। একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে। একটি একপুষ্পক স্পাইকলেটের গোড়ায় 2টি শুকনো গ্লুম থাকে, যাদেরকে বলা হয় শূন্য গ্লুম। এদেরকে শূন্য গ্লুম বলা হয় এই কারণে যে এই গ্লুমের মধ্যে কোনো ফুল হয় না।
এর উপর আরও দুটো গ্লুম থাকে, যাদের প্রথমটিকে বলা হয় লেমা এবং পরেরটাকে বলা হয় প্যালিয়া। লেমাকে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্রের সাথে তুলনা করা যায়, আর প্যালিয়াকে ব্র্যাকটিউল বা উপমঞ্জুরি পত্রের সাথে তুলনা করা যায়। লেমার বিপরীতে প্যালিয়া অবস্থিত। প্যালিয়া সহ পুষ্পটি লেমার কক্ষে অবস্থিত, আর পুষ্পটি প্যালিয়ার কক্ষে অবস্থিত। ঘাস গোত্রের পুষ্পকে সাধারণত বলা হয় পুষ্পিকা বা ফ্লোরেট। এর পুষ্পিকা উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে। ভুট্টা উদ্ভিদের পুষ্পিকা হচ্ছে একলিঙ্গ এবং এদের ভিন্নবাসীও বলা হয়, কারণ ভুট্টা উদ্ভিদে পুং পুষ্প এবং স্ত্রী পুষ্প আলাদা আলাদা উদ্ভিদে জন্মায়। এর পুষ্পপুট হলো, এর সকল পুষ্পিকাতে পুষ্পপুট নেই। কোনো কোনো উদ্ভিদের পুষ্পিকাতে ক্ষুদ্রাকার দুইটি পুষ্পপুট থাকে, যাকে বলা হয় লোডিকিউল। ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুট হলো লোডিকিউল। আর এর পুংস্তবক পুংকেশরে সাধারণত 3টি, ধান আর বাঁশ উদ্ভিদের পুষ্পে 6টি পুংকেশর 2 আবর্তে অবস্থিত। পরাগধানী রেখাকার এবং সর্বমুখ লম্বালম্বিভাবে বিদীর্ণ হয়। এর স্ত্রীস্তবক গর্ভপত্র 1টি, গর্ভাশয় 1টি, গর্ভদণ্ড 1টি, গর্ভমুণ্ড 2টি। পালকের ন্যায় এবং পার্শ্বীয়। গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রতি প্রকোষ্ঠে ডিম্বক 1টি, ডিম্বক মূলজ এবং খাড়া। অমরাবিন্যাস মূলীয়। এটি পোয়েসি পরিবার একটি পুষ্পিকা স্পাইকলেট। এটি গ্লুম, শূন্য গ্লুম। এটিও শূন্য গ্লুম। লেমা এবং প্যালিয়া, এই হচ্ছে লোডিকিউল এবং এটি এর পুংকেশর, এই 6টি। এটি স্ত্রীকেশর, গর্ভমুণ্ড 2টি, গর্ভাশয় 1টি। এটি একটি ধান গাছের ফুলের ছবি, এই যেগুলো পুংকেশরগুলো বের হয়ে আছে। এটি দেখো, এটি পেডিকল বা পুষ্পাক্ষ। এটি স্টেরাইল লেমা। এখানে স্টেরাইল বলা হচ্ছে এই কারণে যে এখানে কোনো পুষ্প উৎপন্ন হবে না, স্টেরাইল। এরপরে এটি লেমা, এটি পেলিয়া। এটি লেমা, এটি পেলিয়া। এরপরে এটি লোডিকিউল, 2টি লোডিকিউল থাকে। আর এই যে 6টি পুংকেশর, 2 আবর্তে 3টি করে, এখানে 3টি, এখানে 3টি। 2 আবর্তে 3টি করে সজ্জিত মোট 6টি পুংকেশর থাকে। আর এটি এর স্ত্রীকেশর, এই যে গর্ভমুণ্ড 2টি এবং পালকের ন্যায়। এর ফল ক্যারিওপসিস। ক্যারিওপসিস মানে এক্ষেত্রে ফল 1 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত, আর ফলত্বক এবং বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে। এবং এর বীজ শস্যল। এর ভ্রূণ অতি ক্ষুদ্র এবং বীজের এক কোণায় অবস্থিত। এই যে এটি ক্যারিওপসিস এবং এই যে এর ভ্রূণটি এক কোণায় অবস্থিত। এরপরে এর পুষ্প সংকেত। পুষ্প 1 প্রতিসম। এরপরে উভলিঙ্গ, পেরিয়েন যেটাকে লোডিকিউল বলে 2টি। পুংকেশর 6টি, 3টি করে 2 আবর্তে সজ্জিত এবং মুক্ত। গর্ভপত্র 1টি এবং গর্ভাশয় অধগর্ভ। এর পুষ্প সংকেত প্রতীকটি যদি দেখি, এখানে পেলিয়া, পেলিয়া, লেমা ইত্যাদি। এইটা হলো এর লোডিকিউল। এই যে 2টি লোডিকিউল।
এরপরে 6টি পুংকেশর এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং অমরাবিন্যাস মূলীয়। এখন পোয়েসি পরিবারের কয়েকটি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে আছে অরাইজা স্যাটিভা বা ধান। তো অরাইজা স্যাটিভা এটি বাঙালির প্রধান খাদ্য, এবং আমাদের প্রধান খাদ্য যে ভাত, সেই ভাত আসে ধানের চাল থেকে। এছাড়াও চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই ধান বা চাল থেকে আসে। আর ধান থেকে যে খড় পাওয়া যায় তা উঁচু মানের গবাদি পশুর খাদ্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ধানের কুড়া থেকে বর্তমানে ভোজ্য তেল বা যেটাকে রাইস ব্র্যান অয়েল বলে সেটি প্রস্তুত করা হয়। এছাড়া হাঁস মুরগির খাদ্য কুড়া থেকে প্রস্তুত করা হয়। এরপরে গম বা ট্রেটিকাম এস্টিভাম। গম হলো প্রধানত আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পরোটা, পাউরুটি, বিস্কুট এগুলো গম থেকে তৈরি করা হয়। গমের যে খড় এটি গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে ভুট্টা থেকে পপকর্ন, খই বা কর্নফ্লেক্স তৈরি করা হয়। হাঁস মুরগির খাদ্য হিসাবে এবং জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। এরপরে স্যাকারাম অফিসিনারাম বা আখ থেকে গুড়, চিনি, জ্বালানি, গুড়, চিনি ইত্যাদি পাওয়া যায়। এছাড়া যে মোলাসেস, সে মোলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল এবং ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া থেকে পার্টিকেল বোর্ড তৈরি করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহৃত হয়। এরপর আছে বাঁশ। এটি একটি উঁচু বৃক্ষগত আদি ঘাস। এটি ঘরবাড়ি নির্মাণে এবং কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। কুটির শিল্পের বিভিন্ন প্রকার গৃহসজ্জা এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে থাকে। আমাদের বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশ কাষ্ঠল বৃক্ষগত এবং বেশ উঁচু, তবুও বাঁশকে ঘাস বলা হয় এই কারণে যে ফুলের বৈশিষ্ট্য বা এর মধ্যপর্ব যে ফাঁপা, এগুলো সবই ঘাসের বৈশিষ্ট্যের মতো। সার্বিকভাবে যদি পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখি, তাহলে দেখা যায় যে অর্থনৈতিক দিক থেকে এই গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব বা বার্লি, চীনা, কাউন এগুলি মানুষের প্রধান খাদ্য হিসাবে যোগান দিয়ে থাকে। পৃথিবীর 60% মানুষের প্রধান খাদ্য হলো ভাত, আর অনেকেরই প্রধান খাদ্য রুটি। তো হাজার প্রজাতির ঘাস, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আর বাঁশ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মিষ্টি দ্রব্যের যোগান পাওয়া যায় আখ থেকে। গৃহ নির্মাণ সামগ্রীর যোগান পাওয়া যায় ছন, ইকর, কাঠ ইত্যাদি থেকে। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতে যেই পাওয়া যায় সেটিও এই গোত্রেরই উদ্ভিদ। তো দেখা গেল যে পোয়েসি গোত্র অত্যন্ত অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন একটি গোত্র। আজকের ক্লাসে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ফ্লোরাল ফর্মুলা, প্লাসেন্টেশন, এস্টিভেশন, ফ্লোরাল ডায়াগ্রাম এবং একটি একবীজপত্রী পরিবার পোয়েসি সম্পর্কে আলোচনা করা হলো। পোয়েসির সাধারণ বৈশিষ্ট্য, পোয়েসির বিভিন্ন উদ্ভিদের বর্ণনা এবং পোয়েসির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।